আমাদের আজকের টপিকটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস লেকচার 2। তার আগে আমরা একটু সংক্ষেপে জেনে নেব যে ডায়াবেটিস বলতে কি বোঝায়, একটু সংক্ষেপে রিভিউ করতে চাই। একজন মানুষের রক্তে যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে বা হাইপার গ্লাইসেমিয়া হচ্ছে, ঠিক আছে, তখন শরীরে কিছু লক্ষণ প্রকাশ পায়, সেটাকে আমরা ডায়াবেটিস বলছি। আর এর পেছনে কারণ হচ্ছে ইনসুলিন নামক হরমোন, যেটা আমাদের শরীরে তৈরি হয়, সেটার প্রোডাকশন কমে যাওয়া বা প্রোডাকশন হচ্ছে কিন্তু ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারছে না, ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এই যে ইনসুলিন নামক হরমোন প্রোডাকশন কমে যাওয়া বা তৈরি হলেও এর অকার্যকারিতার কারণে রক্তে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাচ্ছে। কারণ ইনসুলিনের একটা গুরুত্বপূর্ণ কাজ রক্তের মধ্য থেকে গ্লুকোজগুলোকে আমাদের শরীরের কোষগুলো পর্যন্ত পৌঁছে দেওয়া, শরীরের কোষগুলো সেটাকে কাজে লাগিয়ে শক্তি উৎপন্ন করে, যেটা দিয়ে আমাদের অর্গানগুলো চলে। খালি পেটে একজন মানুষের গ্লুকোজ লেভেল যদি 7 মিলিমোল বা তার বেশি হয় এবং নাস্তা করার 2 ঘন্টা পর যদি তার গ্লুকোজ লেভেল টেস্ট করে সেটা 11.1 মিলিমোল বা তার বেশি পাই, তখন সেটাকে আমরা ডায়াবেটিস বলবো। খালি পেটে কত? ফাস্টিং 3.5 থেকে 5.5, এটা নর্মাল, ঠিক আছে। আর 7 হলে ডায়াবেটিস, এর মাঝখানে যদি থাকে প্রি ডায়াবেটিক, 6 6.5 প্রি ডায়াবেটিক, 6-এর নিচে থাকলেই ভালো। আবার পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগার যেটা আছে পিপিবিএস, সেটা হচ্ছে আপ টু 7.8 মিলিমোল পর্যন্ত নর্মাল বলা হচ্ছে। তাহলে 11.1 হলে ডায়াবেটিস নাস্তা করার পর, 9 10 10.5, 11-র নিচে কাছাকাছি যেগুলো, ওগুলো প্রি ডায়াবেটিক, আর 8-এর নিচে থাকলে নর্মাল। আরও কিছু আলোচনা হোক। দেখেন, গর্ভকালীন ডায়াবেটিস বলা হচ্ছে যে অনেক সময় গর্ভকালীন অবস্থায় প্রসূতি মায়েদের ডায়াবেটিস ধরা পড়ে। একটা মেয়ের নর্মালি ডায়াবেটিস নেই, কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডের মাঝামাঝি তো অনেকের ডায়াবেটিস ডেভেলপ করে। গর্ভকালীন অবস্থায় প্রসূতি মায়ের ডায়াবেটিস ধরা পড়ে, এটাই গর্ভকালীন ডায়াবেটিস বলছে। আবার বাচ্চা প্রসবের পর সেই ডায়াবেটিস আর থাকে না। ডায়াবেটিসের এই প্রকার জটিলতাকে গর্ভকালীন ডায়াবেটিস বলা হয়। গর্ভবতী মহিলাদের ডায়াবেটিস হলে তা গর্ভবতী ভ্রূণ, প্রসূতি ও সদ্য প্রসূত শিশু সকলের জন্যই বিপজ্জনক, ঠিক আছে। কারণ ধরেন প্রেগনেন্সিতে ডায়াবেটিস থাকলে সুগার লেভেলটা যদি অনিয়ন্ত্রিত থাকে, তাহলে দেখা যাচ্ছে যে কোনো না কোনো প্রতিবন্ধিতা নিয়ে বাচ্চা জন্ম নিতে পারে। হয়তো হার্টে কোনো সমস্যা নিয়ে জন্ম নিচ্ছে, তো কোনো অর্গান ডিফর্মিটি নিয়ে বা পেশেন্ট জন্ম নিতে পারে। তো এক্ষেত্রে অসুস্থ বাচ্চা, প্রতিবন্ধী বাচ্চা কোনো না কোনো সমস্যা নিয়ে জন্ম নেবে, অথবা বাচ্চা নষ্ট হয়ে যায় অনেক সময়। তো এখন কথা হচ্ছে যে তাহলে যে সকল মেয়েরা বা মায়েরা বেবি নিতে চায় তাদের করণীয় কি? দেখেন, বলা হচ্ছে ডায়াবেটিসে আক্রান্ত মহিলা যদি সন্তান ধারণ করতে চান, তাকে সন্তান ধারণ করার 3 থেকে 5 মাস আগে থেকেই মুখে খাওয়ার ট্যাবলেটগুলো বাদ দিয়ে ইনসুলিন নিতে হবে। সন্তান ধারণে ইচ্ছুক ডায়াবেটিসে আক্রান্ত মহিলার HbA1c 6.5-এর কাছাকাছি হলে তিনি গর্ভধারণ করতে পারবেন। 6%টা নর্মাল, 6.5টা আমরা তাও সন্তোষজনক ধরি। কিন্তু গর্ভকালীন অবস্থায় তাকে ইনসুলিনের সাহায্যে গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং খালি পেটে সেটা 5 মিলিমোল এবং খাবারের পরে 7। খেয়াল করে দেখেন, খালি পেটে আমরা 7 হলে ডায়াবেটিস, সেখানে খালি পেটে আমাদের 5 মিলিমোলের নিচে রাখার চেষ্টা করব আমরা, আর নাস্তা করার পর 7 মিলিমোলের নিচে রাখার চেষ্টা করব। তো মোট কথা যেটা বলছে, যে সকল পেশেন্টের ডায়াবেটিক আছে মেয়েদের, তারা যদি বেবি দিতে চায়, হাজব্যান্ড ওয়াইফ মিলে কয়টাস করবে, মেলামেশা করবে। তো যখনই পরিকল্পনা হাতে নেবে যে আমরা বেবি নেব আর কি, তখন থেকেই মুখে খাওয়ার অ্যান্টি ডায়াবেটিক মেডিসিনগুলো বাদ দিয়ে কোনো ডায়াবেটোলজিস্টের পরামর্শ নিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য ইনসুলিন ব্যবহার করতে হবে। কারণ ইনসুলিন ন্যাচারাল মেডিসিন, পেশেন্টের বেবির কোনো ক্ষতি করবে না। অ্যালোপ্যাথিক আদার্স যে আর্টিফিশিয়াল মেডিসিনগুলো আছে, এগুলোতে ক্ষতি হতে পারে, হবে যে তা না, হতে পারে। তো সেক্ষেত্রে ইনসুলিন নেবে আর খাওয়া দাওয়া কন্ট্রোল করবে। খালি পেটে যেন 5 মিলিমোল বা তার নিচে থাকে গ্লুকোজ লেভেল, আর নাস্তা করার পর যেন 7 মিলিমোল বা তার নিচে থাকে। এই বিষয়টা মেনটেন করতে হবে। এখন যে প্রসঙ্গটা আসে, ডায়াবেটিস কত প্রকার?
ডায়াবেটিসকে প্রধানত দুই ভাগে ভাগ করে আমরা, টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1কে আমরা বলি আইডিডিএম। আইডিডিএম মানে হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এটা 1% বা 2% পেশেন্টের হতে পারে। দুর্ভাগ্য, জন্মগত কোনো ত্রুটির কারণে হোক বা যে কোনো কারণে হোক, একটা মানুষের পাকস্থলীর পেছনে যে প্যাঙ্ক্রিয়াস নামক গ্ল্যান্ডটা আছে, এই প্যাঙ্ক্রিয়াসের বিটা সেল যেখান থেকে ইনসুলিন তৈরি হয়, এই বিটা সেল নামক ফ্যাক্টরিটা অজানা কোনো কারণে নষ্ট হওয়ার কারণে দেখা যাচ্ছে ইনসুলিন প্রোডাকশন একবারে বন্ধ হয়ে যেয়ে, এটা আসলে 1%, খুব রেয়ার কেস। বিশেষ করে ছোট বেবিরও হতে পারে, কম বয়সে এটা অনেক সময় হয়ে যায়, ইনসুলিন প্রোডাকশন কমে যাওয়ার কারণে। এটা দুর্ভাগ্য, এটা অজানা কারণে হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 97-98% ক্ষেত্রে ডায়াবেটিসের জন্য দায়ী হচ্ছে লাইফস্টাইল। যে 99% ক্ষেত্রে এনআইডিডিএমটা হয়, ওই যে বয়স বাড়ার সাথে সাথে ওভারওয়েটের কারণে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হওয়ার কারণে যে ডায়াবেটিসটা হয় সেটা হচ্ছে এনআইডিডিএম। প্রেগন্যান্সিতে যে ডায়াবেটিস হয় সেটাকে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলি। দেখেন, ভাত, রুটি, আলু, চিনি, এগুলো সবগুলো থেকে কার্বোহাইড্রেট আসে, সেটা গ্লুকোজে কনভার্ট হচ্ছে। এই যে মিষ্টি কুমড়া, গ্লুকোজে কনভার্ট হচ্ছে। এগুলো কম খেয়ে শাকসবজি, সালাদ এগুলো বেশি খাওয়া যায়। যে কোনো শাক বা সবজি বেশি করে খেয়ে পেট ভরানো যায়, তাহলেও কিন্তু হবে। রাইস খাবে না তা না, খাবে, কিন্তু পরিমাণে কম খাবে আর কি, যেন গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে থাকে। কারণ না হলে অনেক সময় দেখা যাচ্ছে, এমনও পেশেন্ট আমি দেখেছি যে ইনসুলিন নিচ্ছে হাই ডোজে, তাও গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে নেয়, বাচ্চা নষ্ট হয়ে যায়। তো এনিওয়ে, এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু।